এই কথা না। আচ্ছা, আমরা আজকে ফিজিক্সের চ্যাপ্টার 3 স্টার্ট করব, ওটা হচ্ছে ফোর্স। ওকে, তো আগে বোঝা দরকার হোয়াট ইজ ফোর্স। তো ধরো এখানে খেয়াল করো, এখানে ধরো আমি একটা সারফেস আছে, এই সারফেসের উপরে একটা অবজেক্ট রাখছি, এটা হচ্ছে একটা অবজেক্ট। হ্যাঁ, ওকে। এখন প্রথম কথা খেয়াল করো, আমি এই অবজেক্টটাকে এখানে রেখে এখানে বসে আছি, ধরো কিছু করলাম না অবজেক্টের উপরে। কিছুক্ষণ পর কি দেখবো এই অবজেক্টটা এখানে আছে নাকি সরে গেছে? সেম পজিশনে কিন্তু আছে, এটা খেয়াল রাখবা। এখন আমি কি করলাম, এদিক থেকে এই অবজেক্টের উপরে ধরো আমার 2 হাত দিয়ে এখানে কি করলাম, ধাক্কা দিলাম, পুশ করলাম। অবজেক্টটাকে এই জায়গায় থাকবে নাকি তার কিছু মুভমেন্ট হবে? কিছু মুভমেন্ট হইলো। সে এখান থেকে ধরো অবজেক্টটা এই জায়গাতে আসলো, আগে ছিল ওই জায়গাতে, এখন চলে আসছে কি এই জায়গাটাতে। তার মানে আমি এখানে পুশ করলাম, ফলে অবজেক্টটা এই পজিশন থেকে সে এই পজিশনে গেল। এতটুকু তো ক্লিয়ার? আমি যখন পুশ করি নাই, অবজেক্টটা যে পজিশনে আছে ওই পজিশনেই ছিল, যখনই পুশ করছি তখন অবজেক্টটা মোশন লাভ করছে। ক্লিয়ার আমার কথা? বুঝি নাই? তাহলে এক্ষেত্রে আমি ধাক্কা দেওয়ার কারণে বা পুশ করার কারণে অবজেক্টটা মোশন লাভ করছে, অবজেক্টের মোশন হয়েছে। আবার খেয়াল করো, এখানে ধরো একটা দেয়াল, এটা লম্বা একটা কি ওয়াল আছে। হ্যাঁ, এখন আমার এক ফ্রেন্ডকে বললাম তুই এখানে ধাক্কা দিয়ে যদি ওয়ালটাকে সরাই দিতে পারিস তাহলে তোরে খাওয়াবো। তো সে কি করলো, এখানে দাঁড়ায় সে এদিকে ধাক্কা দিতেই থাকলো। দেয়ালটা কি সরবে? এটা ধরো একটা বিল্ডিং এর দেয়াল বেটা, এটা একটা বিল্ডিং এর দেয়াল, সরবে? যেখানে আছে সেখানে থাকবে না। এখানেও কিন্তু সে পুশ করছে, এক্ষেত্রে পুশ করার কারণে অবজেক্টের মোশন হয়েছে, এক্ষেত্রে পুশ করার কারণে অবজেক্টের মোশন হয় নাই। তার মানে খেয়াল রাখবা, সবসময় যে পুশ করার কারণে অবজেক্টের মোশন হবে এটা ম্যান্ডেটরি না। অবজেক্টের মোশন হইতেও পারে, নাও হইতে পারে। আবার বলি, অবজেক্টের মোশন হইতে পারে। তার মানে ফোর্সের ডেফিনেশনটা কিভাবে দেওয়া যায়, যে কোনো একটা অবজেক্টের উপরে, হ্যাঁ, যা কোনো একটা অবজেক্টের কি করে মোশন দেয়, কোনো একটা অবজেক্টের উপরে অ্যাপ্লাই হইলে ওইটা মোশন দেয় বা মোশন দেওয়ার চেষ্টা করে। আবার বলি, এখানে দেয়ালে যখন আমি ধাক্কা দিচ্ছি আমার ফ্রেন্ড, সে কিন্তু মোশন দেওয়ার ট্রাই করতেছে যাতে সে মোশন হয়। এখানে আমি ইজিলি ধাক্কা দিচ্ছি, সে মোশনে গেছে, এখানে ধাক্কা দিচ্ছি, সে মোশনে যাচ্ছে না। তার মানে ফোর্স অ্যাপ্লাই করলে কোনো ক্ষেত্রে মোশন হয়, কোনো ক্ষেত্রে কি হয় না। তার মানে ফোর্সের ডেফিনেশনে কীভাবে দেওয়া যায়, যে কোনো একটা অবজেক্টের উপরে, যা কোনো একটা অবজেক্টের উপরে অ্যাপ্লাই হইলে অবজেক্টটাকে মোশনে যায়, অবজেক্টটা মোশনে যায় বা মোশনে যাওয়ার ট্রাই করে, ওই জিনিসটাকে কি বলে? ফোর্স বলে। বুঝছো না বুঝো নাই? তার মানে কোনো একটা অবজেক্টের উপরে যে জিনিসটা অ্যাপ্লাই হওয়ার পর অবজেক্টটা মুভ করে বা মোশনে যায় অথবা মোশনে যাওয়ার ট্রাই করে, তাকে কি বলে? ফোর্স বলে। এটা মনে রাখো, ঠিক আছে? এখন আসো, কোনো একটা অবজেক্টের উপরে আমি ধাক্কা দিলাম, অবজেক্টটা মোশনে গেল। তার মানে ফোর্স অ্যাপ্লাই হইলে, এই খেয়াল করো, ফোর্স অ্যাপ্লাই হইলে অবজেক্টটা মোশনে যায় অথবা মোশনে যাওয়ার কি করে ট্রাই করে। আবারও বলি, অবজেক্টটা মোশনে যায় অথবা মোশনে যাওয়ার কি করে। যদি সে মোশনে যায়, আবারও বলি, যদি সে মোশনে যায় তার মানে তার স্পিডটা কি হবে? বাড়বে। ক্লিয়ার আমার কথা? এখানে দেখো, তার স্পিড, ইনিশিয়াল স্পিড কত ছিল? সে রেস্টে ছিল, এট রেস্ট। বাট সে যখন এখান থেকে এখানে গেছে, এই জায়গাটাতে তার স্পিড কি রেস্ট ছিল নাকি 0 থেকে একটু বেশি ছিল? তাহলে তার ভেলোসিটি কি হয়েছে? তাহলে ভেলোসিটি যদি ইনক্রিজ করে, এটাকে কি বলে? টাইমের স্পিডে ভেলোসিটি ইনক্রিজ করলে কি করলে? তার মানে ফোর্স অ্যাপ্লাই করলে এক্সিলারেশন থাকে। এটা মাথায় মনে রাখবা, এটা স্টার দিয়ে মনে রাখো। যখনই আমি ফোর্স অ্যাপ্লাই করব, যদি সে মোশনে যায়, তার মানে ওইখানে কি হবে? হয় এক্সিলারেশন হবে, না হলে কি হবে? রিটার্ডেশন হবে। মানে আমরা সিম্পলি বলবো তার কি হবে? তার হচ্ছে ভেলোসিটি চেঞ্জ হবে। তার মানে এটা মনে রাখবা, ফোর্স অ্যাপ্লাই করলে, ফোর্স when force is applied then velocity will be changed. velocity will be changed. কখন চেঞ্জ হবে? যদি অবজেক্টটা মোশনে যায়। এখানে দেখো, এখানে ওয়াল কি মোশনে গেছিল? রেস্ট ছিল, তার ভেলোসিটি চেঞ্জ হয়েছে না। কিন্তু এখানে অবজেক্টটা মোশনে গেছে, মোশনে গেলেই তার ভেলোসিটি কি হচ্ছে? তার মানে মনে রাখবা, when force is applied the velocity will be changed if the object are in motion. যদি অবজেক্টটা মোশনে যায় তখনই ভেলোসিটি কি হবে? যদি মোশনে না যায় ভেলোসিটি চেঞ্জ হবে না। এই তাহলে এই দেয়ালে খেয়াল করো, আবারও দেখো, এই দেয়ালে আমি তো ফোর্স দিলাম,
সে মোশনে গেল না, তাহলে এই ফোর্সটা কি হয়ে গেছে? এই ফোর্সটা তার মোশনে যাওয়ার জন্য দায়ী না, তাই না? কেন দায়ী না? এই ফোর্সটাকে আটকাচ্ছে কে? মোশনে যাইতে আটকাচ্ছে কে? খেয়াল করো, এই দেয়ালটা এই যে মাটির নিচে এখানে কি করা রাখা না? বুঝে নেওয়ার কথা। মাটি, আমি যখন দেয়ালকে ধাক্কা দিচ্ছি, দেয়ালটা আমার উপর কি দিচ্ছে? রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে। আমরা একটু পরেই পড়বো নিউটন স্লোতে গেলে, রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে। যদি আমার ফোর্সটা রিঅ্যাকশন ফোর্স থেকে বেশি হয়ে যাইতো, তাহলে কি হইতো? মোশনে যাইতো। ক্লিয়ার আমার কথা? ক্লিয়ার? বা তার এখানে সে যে ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামটা ব্রেক করার জন্য যে একটা অ্যামাউন্টের ফোর্স আছে, ওই অ্যামাউন্টের ফোর্স যদি দিতাম, তাহলে সে কি করতো? মোশনে যাইতো। এখানে কিন্তু দেখো, আমি যদি সেদিকে ধাক্কা দিই, তার কিন্তু উল্টা দিক থেকে ওই ফোর্সটাকে রেসিস্ট করার কোনো কি নাই, ওয়ে নাই, বাধা দেওয়ার কোনো ওয়ে নাই, ফলে সে অলরেডি অটোমেটিক্যালি কি মোশনে চলে যাচ্ছে। এতটুকু ক্লিয়ার? তার মানে আমরা বুঝলাম ফোর্স অ্যাপ্লাই করলে যদি অবজেক্টটা মোশনে যায়, তাহলে ভেলোসিটি চেঞ্জ হবে। মোশনে না গেলে কি থাকবে? ওই ফোর্সটা অন্য কেউ রেসিস্ট করবে, অন্য কেউ বাধা দিবে। কি কোনটা? রিঅ্যাকশন ফোর্স। তুই দেয়ালে ধাক্কা দে, এই যে দেয়ালে ধাক্কা দে, সরাই দিতে পারবি না? কারণ দেয়াল তোর উল্টা দিয়ে একটা ফোর্স দিচ্ছে, অ্যান্ড দেয়ালকে সরানোর জন্য একটা মিনিমাম অ্যামাউন্টের কি লাগবে? তুই ওই মিনিমাম অ্যামাউন্টের ফোর্সটা আমরা এখানে দিতে পারতেছি না। এই দেয়াল, হ্যাঁ, এখানে আলমারি নর্মালি সরানো যায় না, কারণ হচ্ছে আলমারি যখন সারফেসের সাথে লাগানো থাকে, তাদের মধ্যে একটা কি থাকে? ফ্রিকশন থাকে, ফ্রিকশন ফোর্স থাকে। এখন ফ্রিকশন ফোর্সের ডাইরেকশন কোন দিকে? ফ্রিকশন ফোর্সের কাজই হচ্ছে অলওয়েজ মোশনের অপোজিটে কাজ করা, মোশনটাকে কি করা? বাধা দান করা, মোশনটাকে সে রেসিস্ট করতে চায়। ক্লিয়ার আমার কথা? বাধা দিতে চায়। তাহলে আমি যদি ধাক্কা দিই, অটোমেটিক্যালি ফ্রিকশনটা কাজ করতে চায় উল্টা দিকে। এখন ফ্রিকশন ফোর্সের একটা মিনিমাম ভ্যালু আছে, একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, তাই না? ওই ম্যাক্সিমাম ভ্যালু থেকে যদি আমার অ্যাপ্লাইড ফোর্সটা বেশি হয়, তাহলে মোশনে যাবে, নাহলে মোশনে যাবে না। এখন আমরা কি করি? নিচে একটা কি করে দিই? কাপড় দিয়ে দিই। কাপড় দিলে সারফেসটা স্মুথ হয়ে যায় না, ফ্রিকশনটা কি হয়? কমে যায়। বোঝা গেছে আমার কথা? ফলে ইজিলি সে মোশনে যায়। আমরা এই জিনিসগুলো সামনে দেখবো। তাহলে আপাতত এটা বুঝলাম যে ফোর্স কি। হ্যাঁ, আচ্ছা, আমি যে ওয়ালটাতে ধাক্কা দিচ্ছি, ওয়ালটা আবার যে ফোর্স অ্যাপ্লাই করছে, এই এনার্জিটা ওয়াল কই পাচ্ছে? কোনটা? মানে আমি এখানে যে ফোর্সটা দিলাম, ওয়াল যে আবার আমার এখানে রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে, ওই এনার্জিটা কই পাচ্ছে? এখানে দেখ, এই যে ওয়ালটা এই গ্রাউন্ডের মধ্যে লাগানো না, গ্রাউন্ডের সাথে লাগানো না, তো গ্রাউন্ডের নিচে, গ্রাউন্ডের যে নিচে আমরা এখানে কি কংক্রিট করে এখানে বেঁধে রাখছি না? সো এখানে একটা ফিক্সড সাপোর্ট আছে না? এই সাপোর্টের কারণেই সে আমাকে রিঅ্যাকশন ফোর্সটা দিচ্ছে। যে কোনো অবজেক্টই ধর, এটা আমি এখানে কি করলাম? একে ধাক্কা দিলাম, সে নিচে কি করলো? আমি এই ধাক্কা দেওয়ার কারণে অবজেক্টটা নিচে এই মাটিকে কি করলো? ধাক্কা দিল। মাটি নিচে যাচ্ছে না, কারণ কি? মাটি উল্টা দিয়ে এটা কি সাপোর্ট দিতে পারছে? রিঅ্যাকশন ফোর্স সাপোর্ট দিতে পারতেছে। বোঝা গেছে আমার কথা? না বুঝে নাই। মাটি এখানে রিঅ্যাকশন ফোর্স সাপোর্ট দিচ্ছে। বাট আমি যদি কাদার কথা চিন্তা করি, কাদার উপরে যদি আমি দাঁড়াতে চাই, আমি দাঁড়াতে পারবো নাকি? নিচে নিচে অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবো না? কারণ কাদা ওই অ্যামাউন্টের রিঅ্যাকশন ফোর্সটা আমাকে সে কি করতে পারতেছে না, সাপ্লাই দিতে পারছে না। সামনে দেখবো এগুলা, ঠিক আছে? এখন দেখ, আমরা ফোর্সটা দেখলাম। এখন আসো, প্রথমেই যে কথাটা বললাম, এই যে অবজেক্টটা ছিল, এই অবজেক্টটাকে কোনো কিছু না করলে এখানে রেখে দিছি, কিছুক্ষণ পরে এসে দেখবো এই অবজেক্টটা এখানেই আছে। ফর এক্সাম্পল, এই যে বইটা, হ্যাঁ, এই বইটা আমি এখানে হাতে রাখলাম, কিচ্ছু করলাম না, জাস্ট হাতে নিয়ে দাঁড়ায় থাকলাম। তোমরা বাইরে গেলা, এসে দেখলাম আমি আবার এই বইটা হাতে নিয়ে দাঁড়ায় আছি। অবজেক্টটার মোশন হয়েছে না? তার মানে কোনো একটা অবজেক্ট যেই অবস্থায় আছে, আবার বলি, কোনো একটা অবজেক্ট যেই অবস্থায় আছে, অলওয়েজ সে ওই অবস্থাটা মেনটেন করতে চায়। ক্লিয়ার আমার কথা? ক্লিয়ার? কোনো একটা জায়গায় একটা ইট রেখে গেছো, ধরো এই রুমে ক্লাস শেষের পরে তুমি একটা ইট রেখে গেছো। ইট যখন রেখে তোমরা বাইরে যাবা, হ্যাঁ, নেক্সট ক্লাসে এসে কেউ যদি ইটটাকে না সরায়, নেক্সট ক্লাসে এসে তোমরা দেখবা ইটটা ওই জায়গাতেই আছে। ইট নিজের পজিশন কি করে নাই, যে এখানে আছে ওইখানেই থাকতেছে। তাহলে এই যে প্রপার্টি কোনো একটা অবজেক্টের বা কোনো কিছুর যেই অবস্থানে আছে, যেই পজিশনে আছে, অলওয়েজ সে ওই পজিশনটা মেনটেন করতে চায়। এই প্রপার্টিটাকে ফিজিক্সের ভাষায় বলে ইনারশিয়া। তাহলে লিখে রাখো ইনারশিয়া। এখন আমরা পড়বো হচ্ছে ইনারশিয়া। ইনারশিয়া এখন ওই যে তুই যে বললি আমি দেয়ালকে ধাক্কা দিলে দেয়াল কেন উল্টা দিকে ধাক্কা দে, এটার এক্সপ্লেনেশনটা আসবে এখানে, ঠিক আছে? ইনারশিয়া, তো ইনারশিয়া কি? দ্য প্রপার্টি, যে প্রপার্টির কারণে অবজেক্টটা কি করে, যেই পজিশনে ছিল ওই পজিশন কি করতে চায়, ধরে রাখতে চায়, মেনটেন করতে চায়। ক্লিয়ার আমার কথা? এখন এই দেয়ালের কথা চিন্তা কর, দেয়াল এখানে দাঁড়ানো অবস্থায় ছিল, রেস্টে ছিল, আমি যখন তাকে ধাক্কা দিব, সে ওই পজিশনটা মেনটেন করার জন্য একটা ফোর্স দিবে, রেসিস্ট করবে এটাকে। বোঝা গেছে আমার কথা? না বুঝো নাই? ক্লিয়ার না ঝামেলা?
ক্লিয়ার? এখন যদি আমি তার ইনার্শিয়াটাকে ব্রেক করতে পারি তাহলে সে মোশনে যাবে, না হলে সে কি করবে না, মোশনে যাবে না। বোঝা গেছে নাকি বোঝা নাই? কোনো একটা অবজেক্টের ইনার্শিয়াকে ব্রেক করতে পারলেই সে মোশনে যায়, নাহলে সে মোশনে যায় না। তার মানে ফোর্সের আরেকটা ডেফিনেশন হয়, যা কোনো একটা অবজেক্টের উপর অ্যাপ্লাই হইলে তার ইনার্শিয়া ব্রেক করে বা করার চেষ্টা করে। ক্লিয়ার আমার কথা? বুঝছি না বুঝি নাই? ওকে, তাহলে এটা হচ্ছে ইনার্শিয়া। ইনার্শিয়া প্রপার্টিটা বুঝছি, যে পজিশনে থাকে আজীবন ওই পজিশনে সে মেনটেন করতে চায়। তাহলে এখন বলতে পারো যে ভাই একটা রেস্ট অবজেক্ট ছিল, এখানে একটা রেস্ট অবজেক্ট ছিল, হ্যাঁ, সে তার ইনার্শিয়া মেনটেন করতেছে, ভালো কথা। তাহলে মোশনে কোনো একটা অবজেক্ট যদি থাকে তাহলে সেও তো তার অবজেক্ট ইনার্শিয়া মেনটেন করার কথা, সেও তো মোশনে থাকার কথা। বুঝে নাই আমার কথা? আমি বুঝাইতে পারি নাই মনে হয়। মানে একটা, আমি বলছি পৃথিবীর যত অবজেক্ট আছে সব অবজেক্টই কি করে, তার ইনার্শিয়াটাকে মেনটেন করতে চায়। যে পজিশনে আছে, যে অবস্থায় আছে, ওই অবস্থা সে সবসময় ধরে রাখতে চায়। এটাই বলে ইনার্শিয়া। তার মানে এটা তো ছিল এট রেস্ট অবজেক্টের ক্ষেত্রে। বুঝলাম ভাই, আপনি এখানে ধাক্কা দিলেন, তার ইনার্শিয়া ব্রেক করলো, সে মোশনে গেল, তাই না? ইনার্শিয়া যদি এখানে ফোর্স না দিতাম তাহলে তো সে রেস্টই ছিল। তার মানে এখানে ধরো একটা বাইসাইকেল নিয়ে তুমি যাচ্ছ, তাই না? ধরো বাইসাইকেলটা এখানে 6 ms/1 স্পিডে আছে। তুমি এখন 6 ms/1 স্পিডে যখন বাইকটা পৌঁছাইলো বাইসাইকেলটা, তুমি আর পেডেল দিলা না, পেডেল অফ করে দিলা। তার মানে আজীবন সে 6 ms/1 চলতে থাকার কথা। স্পেসে তো চলতে থাকে। দাঁড়া আস্তে 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 আমি আসি। তাহলে আজীবন সে 6 ms/1 চলতে থাকার কথা না, কারণ সেও তো এখানে তার ইনার্শিয়াটা কি করবে, মেনটেন করবে। এম আই রাইট? সেও তো তার ইনার্শিয়াটা কি করবে এখানে, মেনটেন করবে কি করবে না? তাহলে তো 6 ms/1 চলার কথা। কিন্তু দেখা যায় কিছুক্ষণ পর চলতে চলতে সে কি হয়ে যায়, কমে যায়। এখানে কেন কমে? কারণ আমরা ইনার্শিয়াটা ব্রেক করার জন্য কি দরকার পড়ে, ফোর্স দরকার পড়ে। তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, এটাই এখন আমরা দেখবো। ওকে, তাহলে এখন শুরু করো, হেডলাইন দাও, নিউটনস ল অফ মোশন। আমরা এটা পড়বো, 3টা ল। ওকে, নিউটনস ল অফ মোশন। এখন তুই যেটা বললি যে স্পেসে তো চলতে থাকে, কারণ স্পেসে ফ্রিকশন নাই, থাকলে ওইটা অনেক কম। গ্র্যাভিটি আছে। ফ্রিকশন, দেখ ফ্রিকশন ফোর্সটা ডিপেন্ড করে কার উপরে এটা জানো? রিঅ্যাকশন ফোর্সের উপরে। রিঅ্যাকশন ফোর্স কি? দাঁড়াও সামনে আসতেছি, জাস্ট বলছো যখন জাস্ট বুঝাই দে, খেয়াল কর। এই দেখ, তুমি যখন এই সারফেসের উপরে আছো দাঁড়ানো, মাটির উপরে আমি দাঁড়ানো আছি না, হ্যাঁ, আমি মাটিতে হাঁটতেছি কীভাবে, আমি একটা পা দিচ্ছি, মাটি উল্টা দিকে ওই পায়ে বরাবর একটা ফোর্স দিচ্ছে না, তাহলে তো আমি মাটিতে থাকতে পারতাম না, চলে যেতাম নিচে। তুমি শূন্য ভাসতে পারো না কেন? শূন্য গ্রাউন্ড আছে, সলিড সারফেস আছে না, তো এখানে তো গ্রেভিটি আছে, আমাকে মাটির নিচে চলে যাওয়ার কথা না। কারণ এখানে সলিড সারফেসটা আমাকে উপর দিকে এটা কি দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, সেটা পড়বো নিউটনস থার্ড লতে গেলে। বুঝা গেছে আমার কথা? ক্লিয়ার? এটা আমরা পড়বো সামনে। ওকে, তাহলে কি দাও, নিউটনস ল অফ মোশন। নিউটনস ল অফ মোশন। ওকে, তো চমৎকার জিনিস। অ্যান্ড আমার মতে এই পর্যন্ত ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট হচ্ছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট না, দ্য বেস্ট সায়েন্টিস্ট হচ্ছে কে? নিউটন, আমার মতে। কারণ এমন কোনো ফিল্ড নাই যেই ফিল্ডে ওনার অবদান নাই। ফিজিক্সে যাও, ফিজিক্সের সবগুলো ফিল্ডে মোটামুটি ওনার অবদান। মোশনের কথা চিন্তা করো, ওইখানে ওনার অবদান। তারপরে আমি যদি লাইটের কথা চিন্তা করি, হ্যাঁ, কি বায়োলজিতে কথা জানি না জ্বালা, তো খেয়াল কর, হয়তো থাকতে পারে, আমি জানি না, হয়তো থাকতে পারে, এমন কোনো ব্রাঞ্চ নাই যে ব্রাঞ্চে উনি ইয়ে করে নাই। ফিজিক্সে লাইটের যদি প্রপার্টিগুলো চিন্তা করো, লাইটের একটা থিওরি আছে, পার্টিকেল থিওরি, কণিকা তত্ত্ব, ওইটাকে দিছে নিউটনস দিছে। তারপরে যদি তুমি চিন্তা করো যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, ম্যাথমেটিক্সের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের একটা ব্রাঞ্চ আছে, যেখানে আমরা কি করি, যে কোনো ইকুয়েশন কি করতে পারি, সলভ করতে পারি। পৃথিবীতে এমন কোনো ইকুয়েশনস নাই যেটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস দিয়ে কি করা যায় না, সলভ করা যায় না। ওইখানে একটা মেথড আছে, নিউটন র্যাপসন মেথড, ওইটাও নিউটনের দেয়া। ক্যালকুলাস 9 ইন্টারে গেলে পড়বা, ক্যালকুলাস, এই ক্যালকুলাসটাও নিউটনের অবদান আছে ক্যালকুলাসের ভিতরে। মানে অ্যান্ড আরেকটা অ্যামেজিং থিংস হচ্ছে, নিউটনস যে লগুলা দিছে, লগুলা দিছে প্রায় 1600 কত সালে, 1686 87 এরকম সময়ে। ওই লগুলা এখনও আমরা অ্যাপ্লাই করি। এই লগুলা দিয়েই বেসিক্যালি মেশিনগুলো চলে। নিউটনসের লগুলা দিয়ে মেশিনগুলো চলে, নিউটনসের লগুলা দিয়েই ইন্ডাস্ট্রি চলে। কিন্তু ল অফ গ্র্যাভিটেশন তো ভুল প্রমাণ হয়েছে এখন। কোনটা? আইনস্টাইনের কাছে কি ভুল প্রমাণ হয়েছে আমাকে একটু বল, এক্সপ্লেনেশন কর, আমি একটু শুনি। ওই যে বলছিল গ্র্যাভিটি একটা ফোর্স, গ্র্যাভিটি তো ফোর্স না। হ্যাঁ, গ্র্যাভিটি কি বলছে, তারপরে আইনস্টাইন কি বলছে? আইনস্টাইন যেটা চিন্তা করছিল যে
কোন একটা অবজেক্টের ম্যাচ যত বেশি হবে, আমি যদি এটাকে একটা চাদরের মতো চিন্তা করি, তার ম্যাচ যত বেশি হবে সে নিচের দিকে যাবে, তাই না? কিন্তু এটা তো হচ্ছে আমরা তোর হচ্ছে আইনস্টাইনিয়ান ফিজিক্সের কথা চিন্তা করতেছি, বাট নর্মালি নিউটনিয়ান ফিজিক্সে আজ পর্যন্ত নিউটনিয়ান ফিজিক্স আইনস্টাইনিয়ান ফিজিক্স কখন অ্যাপ্লাই হয়, নিউটনিয়ান ফিজিক্স কখন অ্যাপ্লাই হয়, এটা বল। এটা জানি না। তা এটা না জানলে তো তুমি ওই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবা না। নিউটনসের যে ভুল করছে ওটা তো ভুল না, ফিজিক্সের স্টেবল নিউটনস যে ভুল করছে ওটা তো ভুল না, অ্যাকচুয়ালি তো ভুল না। আইনস্টাইনিয়ান ফিজিক্স খাটে কখন? যখন কোনো কিছুর অবজেক্টের স্পিড হয় লাইটের স্পিডের কাছাকাছি, তখন ওই জায়গাগুলোতে কি খাটবে? আইনস্টাইনিয়ান ফিজিক্স খাটবে। নিউটনিয়ান ফিজিক্স খাটে কার ক্ষেত্রে? যে অবজেক্টগুলোর ভেলোসিটি খুবই খুবই কি কম। আমাদের এই রিয়েল লাইফে কখনোই লাইটের স্পিড গেইন করা পসিবল না, লাইটের স্পিডের কাছাকাছি যাওয়া পসিবল না। তার মানে এখানে নিউটনের লগুলো কি হচ্ছে? ভ্যালিড হচ্ছে। আমরা ইন্ডাস্ট্রি চালাচ্ছি নিউটনসের ল দিয়ে, বুঝো না আমার কথা? ইন্ডাস্ট্রি চালাচ্ছি নিউটনসের ল দিয়ে। আমরা যতগুলো মেশিন ডিজাইন করি, যতগুলো মেশিনের পার্টস ডিজাইন করি, সবগুলোই তো নিউটনসের ল, বেসিক্যালি নিউটনসের ল দিয়েই তো অ্যাপ্লাই হয়। টর্ক, তারপরে আমি যদি বলি এখানে কত ফোর্স লাগতেছে, বুঝো না আমার কথা? কতটা ফোর্স লাগতেছে, কতটা মুভমেন্ট লাগতেছে, সবগুলো কোত্থেকে আসছে? নিউটনসের ল থেকে আসতেছে। তো এই জন্য নিউটনসের লগুলো হচ্ছে অ্যামেজিং। ওকে, এখন দেখো তো নিউটনসের 3টা ল আছে বেসিক্যালি মোশনের। এটা হচ্ছে ফার্স্ট ল অফ মোশন, এটা হচ্ছে সেকেন্ড ল অফ মোশন, এটা হচ্ছে কি থার্ড ল অফ মোশন। ক্লিয়ার আমার কথা? ওকে, তো 3টা ল। ফার্স্ট ল যেটা, ফার্স্ট ল, এই ফার্স্ট লটাকে বলে কি? ইনারশিয়ার ল অফ ইনারশিয়া। তাহলে এখন এটা আমরা দেখব ল অফ ইনারশিয়া। তো ল অফ ইনারশিয়া অলরেডি বলে ফেলছি। ল অফ ইনারশিয়াটা নিউটন বলে যে কোনো একটা অবজেক্ট যে অবস্থানে আছে আজীবন ওই পজিশনটা ধরে রাখতে চায়, ইটস কল্ড ইনারশিয়া। এম আই রাইট? এখন ওই ইনারশিয়াটা সে কতক্ষণ পর্যন্ত ধরে রাখবে? যদি বাইরে থেকে মানে কোনো এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই না হয়, তাহলে কোনো একটা অবজেক্ট যেই পজিশনে আছে আজীবন ওই পজিশন কি করবে? মেনটেন করবে। বুঝতে পারছি না? বুঝি নাই? এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই হয় তাহলে অবজেক্টের ইনারশিয়া ব্রেক করবে, নাহলে করবে না। ক্লিয়ার আমার কথা? তাহলে নিউটনের ফার্স্ট ল বলতেছে যে এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা অলওয়েজ এই পজিশনেই থাকবে যদি না বাইরে থেকে আমি একটা এক্সটার্নাল কি দেই? ফোর্স দিই। ক্লিয়ার আমার কথা? তার মানে বাইসাইকেলের কথা চিন্তা করে। এখন বাইসাইকেল কি ছিল? 6 ms/1 স্পিডে বলছিলাম, এদিকে চলতেছে। হ্যাঁ, তাহলে সে আজীবন 6 ms/1 স্পিডে চলার কথা, কিন্তু দেখা যায় একটা টাইমে সে কি হচ্ছে? কমে যায়, মানে তার ভেলোসিটিটা কমতে কমতে জিরো হয়ে যাচ্ছে। কারণ কি? বাইসাইকেলে যেখানে চাকা থাকে, এই চাকাটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড না? কানেক্টেড না? কানেক্টেড যদি থাকে তাহলে এই গ্রাউন্ড এবং এই চাকার মধ্যে একটা কি আছে? বাধাদানকারী বল বা ফ্রিকশন ফোর্স আছে, তাই না? এই ফ্রিকশন ফোর্সটা কাজ করে কোন দিকে? অলওয়েজ অপোজিট টু দ্য মোশন। মনে রাখবা, ফ্রিকশন ফোর্স, এটা মনে রাখো, ফ্রিকশন ফোর্স। হ্যাঁ, এটা ডাইরেকশন কোন দিকে? ডাইরেকশন কোন দিকে? ডাইরেকশন অপোজিট টু দ্য মোশন। এটা মনে রাখবা, খাতা লিখে রাখো, অপোজিট টু দ্য কি? তাহলে ফ্রিকশন ফোর্সের ডাইরেকশন হচ্ছে অপোজিট টু দ্য মোশন, যে কোনো দিকেই অপোজিট টু দ্য মোশন। তার মানে আমি যদি এটাকে এদিকে মুভ করাইতে চাই, ফ্রিকশন ফোর্স কাজ করবে কোন দিকে? এদিকে। আমি যদি অবজেক্টটাকে এদিকে মুভ করাইতে চাই, ফ্রিকশন ফোর্স কাজ করবে কোন দিকে? এদিকে, অলওয়েজ। ক্লিয়ার আমার কথা? ক্লিয়ার? তাহলে এই যে বাইসাইকেলটা ছিল, সে সামনের দিকে যাচ্ছে 6 ms/1 ভেলোসিটি নিয়ে, তাহলে আজীবন সে 6 ms/1 চলার কথা, কারণ ইনারশিয়া। কিন্তু এখানে একটা এক্সটার্নাল ফোর্স লাগতেছে এই দিকে, হুইচ ইজ ফ্রিকশন ফোর্স। এটা আমরা বলি এফকে, হুইচ ইজ ফ্রিকশন ফোর্স। এই ফ্রিকশন ফোর্সের কারণে তার স্পিড কন্টিনিউয়াসলি কী হচ্ছে? কমে যাচ্ছে, কমতে কমতে একটা টাইমে কি হয়ে গেছে? জিরো। তাহলে নিউটনের ফার্স্ট ল কি বলে? যে কোনো একটা অবজেক্টের ইনারশিয়া ততক্ষণ পর্যন্ত কি থাকবে? মেনটেন থাকবে যতক্ষণ না পর্যন্ত বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয়। যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে ইনারশিয়া ব্রেক করবে, অবজেক্টটা কি হবে? মোশনে যাবে বা মোশন রেসিস্ট হবে। ক্লিয়ার আমার কথা? বুঝছি না? বুঝি নাই? ক্লিয়ার? ওকে, বই আছে, একটু সুন্দর করে দেখে নিবা। এক্সাম্পলগুলো কি? ওই যে একটা এক্সাম্পল বললো, বাইসাইকেল যাচ্ছে, সে থেমে গেল। কেন থেমে গেল? হ্যাঁ, তার মানে নিউটনসের এই যে তোমার ফার্স্ট ল এর কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নাই। এভাবে লেখা যায় যে ধরো একটা অবজেক্টটা এখানে ছিল, হ্যাঁ, একটা অবজেক্ট ধরো t=0, মানে আমি যখন এই অবজেক্টটাকে পর্যবেক্ষণ করলাম বা অ্যানালাইসিস করতে গেছি, তখন ওই টাইমটাকে বললাম t=0। ওকে, ওই সময়ে ধরো অবজেক্টটার ভেলোসিটি ছিল u, ঠিক আছে? তো t=5 মিনিট পরে, ধরো 5 মিনিট পরে বা সামথিং কিছু একটা মিনিট পরে আমি এখানে কোনো ফোর্স দিলাম না, ওইখানেও অবজেক্টটার ভেলোসিটি কত থাকবে?
ইউ থাকবে, যদি না এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়। ক্লিয়ার আমার কথা? তার মানে ইনিশিয়ালি তার যে স্পিডটা থাকবে ফাইনালি তার স্পিডটা কি থাকবে, সেম থাকবে যদি ফোর্স অ্যাপ্লাইড না হয়। ক্লিয়ার আমার কথা? এটা হচ্ছে নিউটনসের ফার্স্ট ল, ল অফ ইনার্শিয়া। সেকেন্ড লটা কি বলে? এটাই চমৎকার। এখান থেকেই আমরা ফোর্সের কি পাই, ম্যাথমেটিক্যাল কি বুঝো নাই, বলো কোনটা বুঝো নাই, কোনটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটা জিরো টাইম বুঝোস নাই। আরে আমি বললাম ধর এখানে একটা অবজেক্ট ছিল, হ্যাঁ এটা ধর ইট এখানে তুই রাখছিস, রেখে এই ব্রেঞ্চে বসে বসে দেখতেছিস ইটটাকে। 10 মিনিট পরে ইটের যেই পজিশনে ছিল ইটটা এই পজিশনেই থাকবে না? তাহলে তার স্পিড আগে যেটা ছিল এখনও কি ওইটাই আছে না? এটাই তো বললাম আমি। তার ইনার্শিয়া কি হয় নাই, ব্রেক হয় নাই, কারণ তুমি ফোর্স অ্যাপ্লাই করো নাই। ক্লিয়ার আমার কথা? এটাই নিউটনের ফার্স্ট ল। সেকেন্ড ল কি? সেকেন্ড ল এটাই হচ্ছে চমৎকার জিনিস, এটা থেকেই আমরা ফোর্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন পাই, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পাই। তাহলে লিখো, একটা প্রশ্ন, ওই আগের লটে এক্সটার্নাল ফোর্স কেন বলা হয়েছে? ইন্টারনাল ফোর্স ইন্টারনাল ফোর্সের ভিতরে কোনো কাহিনী নাই। ইন্টারনাল ফোর্স ভিতরে একটা একটা ধাক্কাধাক্কি করে মরে যাক, ওইটা বাইরে থেকে আমরা দেখি না। মলিকিউলের ভিতরে অনেকগুলো ফোর্স থাকে, তাই না? দুইটা সেম মলিকিউলের ভিতরে একটা ফোর্স থাকে, এটাকে বলা হয় কি, সংশক্তি বল। দুইটা ডিফারেন্ট মলিকিউলের ভিতরে একটা ফোর্স থাকে, এটাকে বলা হয় আসঞ্জন বল। ওই ফোর্সগুলো বেসিক্যালি বাইরে কোনো ইফেক্ট করে না। তো আমরা ইন্টারনাল ফোর্স নিয়ে কোনো কাজ নাই। নিউটনসের লগুলো সবসময় হচ্ছে এক্সটার্নাল ফোর্সের উপর। এটা ইটের ভিতরে মলিকিউলগুলোর মধ্যে কি ফোর্স আছে না? ইট কি এটাকে মোশনে এই ফোর্সগুলো কি ইটকে মোশনে নিচ্ছে না? তাহলে আমি এটা নিয়ে কাজ করবো কেন উদয়? এটা নিয়ে আমার ইন্টারনাল বিপার্সেবল নিয়ে আমার এখানে কাজ করার দরকার নেই। সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল, এটাই চমৎকার। তো নিউটন সেকেন্ড ল হচ্ছে এরকম যে মূল কথাটা কি, নিউটনের সেকেন্ড ল এর মূল কথাটা কি খেয়াল করো। আমরা এই খেয়াল করো, একটু আগে দেখলাম যে একটা অবজেক্টের উপরে আমি এখানে কি করলাম, ফোর্স দিছি। ওকে, তার স্পিডটা কি ছিল? এখানে ধরো ইনিশিয়ালি তার স্পিড ছিল ইউ, এই ফোর্স দেওয়ার পরে অবজেক্টটা এখানে আসলো, অ্যান্ড এই পজিশনে তার স্পিডটা হলো কি, ধরে নিলাম এটা হচ্ছে ভি। ইউটাকে সুন্দর করে লিখি, ওকে এটা হচ্ছে ভি। তাহলে তার কি চেঞ্জ হইলো? তার কি চেঞ্জ হইলো? ভেলোসিটি চেঞ্জ হইলো। ভেলোসিটি চেঞ্জ হইলো না? এখন খেয়াল করো, এই অবজেক্টের ইনিশিয়ালি ম্যাস এম ছিল, ফাইনালিও ম্যাস কি ছিল, এমই ছিল। এখন আমরা আরেকটা প্রপার্টি সম্পর্কে জানবো, এটা হচ্ছে মোমেন্টাম। তো লিখো মোমেন্টাম। মোমেন্টাম, তো মোমেন্টাম কি? মোমেন্টামকে পি দ্বারা প্রকাশ করে। মোমেন্টাম হচ্ছে কোন একটা অবজেক্টের ম্যাস ইনটু তার স্পিডের মাল্টিপ্লিকেশন, এম ইনটু কি ভি। কোন একটা অবজেক্টের ম্যাস ইনটু মাল্টিপ্লিকেশন। এখন এইটা দ্বারা আসলে কি বোঝায়, তার প্র্যাকটিক্যাল ইউজটা কি, আমরা কিভাবে বুঝবো মোমেন্টাম, মানে রিয়েল লাইফে কিভাবে দ্বারা বোঝাচ্ছে এটাই বলতেছি। এটা কিভাবে আমরা ফিজিক্যালি এটাকে আমরা ফিল করবো কিভাবে, খেয়াল করো। তুমি চিন্তা করো, রাস্তার মধ্যে একজন লোক দাঁড়ায় আছে, একটা অটোরিকশা, হ্যাঁ অটোরিকশা না, ধরো পায়ে চালিত রিক্সা, ব্যাটারি ছাড়া যে রিক্সাটা, ওইটা এসে একটা লোককে ধাক্কা দিল, সে যেরকম ব্যথা পাবে। আরেকটা অটোরিকশা এসে ধাক্কা দিল, কোনটা ক্ষেত্রে সে বেশি ব্যথা পাবে? অটোরিকশার ক্ষেত্রে। কিন্তু অটোরিকশা আর পায়ে চালা রিক্সা দুইটার ম্যাচ ধরো সেম, দুইটার ম্যাচ কি সেম। তাহলে অটোরিকশার কারণে সে কেন বেশি ব্যথা পেল? কারণ অটোরিকশার স্পিড ছিল বেশি। ক্লিয়ার আমার কথা? আবারও বলি, একটা ট্রাকের কথা চিন্তা করো। একটা ট্রাক 200 কেজি বালু নিয়ে সামনে যাচ্ছে, ট্রাকের স্পিড, ট্রাকের ওয়েট ধরো তোমার ম্যাচ ধরো হচ্ছে তোমার 2 টন, ওকে, তার স্পিড ধরো 5 ms/h, মানে খুবই স্লোলি যাচ্ছে। সে গিয়ে একটা দেয়ালকে ধাক্কা দিল, সেম ম্যাচের সেম অ্যামাউন্টের সে বালু নিয়ে আরেকটা ট্রাক যাচ্ছে যেটা 50 ms/h বেগে যাচ্ছে, সেই একটা দেয়ালকে ধাক্কা দিল। ইফেক্টটা কোনটার বেশি হবে? তার মানে বোঝা যাচ্ছে একটা অবজেক্টের যখন, আমরা বলি একটা অবজেক্টের যখন স্পিড বেশি হয়, আমরা বলি একটা অবজেক্টের কথা না, একটা অবজেক্টের যখন স্পিড বেশি হয়, ওই অবজেক্ট দ্বারা আমরা কোনো কিছু যদি ধাক্কা দেই, তাহলে ওইখানে তার ইমপ্যাক্টটাও কি হয়? ক্লিয়ার আমার কথা? তার ইমপ্যাক্টটাও কি হয়? বেশি হয়। বোঝা গেছে নাকি বোঝা নাই? তাহলে কোনো কিছু একটা অবজেক্ট একটা অবজেক্টকে ধাক্কা দিচ্ছে, ওই ইমপ্যাক্টটা বোঝার জন্য আমাদেরকে এই মোমেন্টাম টার্মটা লাগে। তাহলে মোমেন্টাম ওই ইমপ্যাক্ট, হ্যাঁ মোমেন্টামের অ্যামাউন্টটা দেখে বোঝা যায় ইমপ্যাক্টটা কত হয়েছে।
বোঝা গেছে আমার কথা না? বুঝি নেই? ক্লিয়ার না ঝামেলা? ওকে, তাহলে ওই ইমপ্যাক্ট অ্যানালাইসিস করার জন্য যেটা লাগে ওইটা হচ্ছে কি? মোমেন্টাম। এম আর ভির ইউনিট মাল্টিপ্লিকেশন করলে যা থাকে তা। এখন দেখো এই যে মোমেন্টামটা ভালো করে খেয়াল করো, এটা প্রথম কথা এটা স্কেলার নাকি ভেক্টর? ভেক্টর কোয়ান্টিটি। কারণ কি? এম হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, তার সাথে ভেলোসিটি মাল্টিপ্লাই করতেছি। স্কেলারের সাথে ভেক্টর মাল্টিপ্লাই করলে আউটপুটটা পাওয়া যায় একটা ভেক্টর কোয়ান্টিটি। অ্যান্ড এটা কিভাবে বুঝবা খেয়াল করো, একটা অবজেক্টকে ধরো একটা বল নিলা, এই বলকে এই দেয়ালে ধাক্কা দিছো বা এই দেয়ালে তুমি ছুঁড়ে মারছো, অবজেক্টটা কোন দিকে আসবে? তোমার দিকে আসবে, তাই না? এদিকে ধাক্কা দিলে আমার দিকে আসবে, তাই না? তাহলে এখানে দেখো তো আমি ডাইরেকশন চেঞ্জ করছি, ইফেক্টটাও কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে না? বুঝো নাই আমার কথা? ক্লিয়ার না ঝামেলা? ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের মোমেন্টাম, এটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এইটা আমরা ভেক্টর রূপে যদি লিখি তাহলে এটা হচ্ছে এটা। বাট আমরা ভেক্টর নিয়ে কাজ করবো না, আমরা যারা স্কেলার ভ্যালুটা নিয়ে কাজ করবো, ডাইরেকশনটা আমরা বলে দিব কোন দিকে হচ্ছে। ওকে, এখন এটার ইউনিট কি হবে? ইউনিট কি হবে? ম্যাসের ইউনিট কি? আর ভেলোসিটি ইউনিট কি? ক্লিয়ার না ঝামেলা? বুঝছি না বুঝি নাই? ওকে, এখন আসো একটা অবজেক্টের ম্যাস আছে, তার স্পিড চেঞ্জ হচ্ছে, তো ওইখানে বেসিক্যালি তার মোমেন্টাম কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে না? আমরা বলি একটা অবজেক্টের ম্যাস তো অবশ্যই আছে, তুমি তার স্পিড চেঞ্জ করলা, তাহলে বেসিক্যালি ওইখানে তুমি কি চেঞ্জ করলা? মোমেন্টাম চেঞ্জ করলা। নিউটনসের সেকেন্ড ল এই মোমেন্টাম চেঞ্জের উপরে কি করা? ডিপেন্ড, মানে সেকেন্ড ল মোমেন্টামের উপরেই নির্ভর করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা ওইটা একটু দেখব। নিউটনসের সেকেন্ড ল এর এক্সপ্লেনেশনটা কি, এক্সপ্রেশনটা কি? তো নিউটনসের সেকেন্ড ল বলে, এই কথা না, নিউটনের সেকেন্ড ল বলে যে চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ momentum with respect to time is proportional to force. বেসিক্যালি ফোর্স, একটা অবজেক্টের উপরে ফোর্স দিলে বেসিক্যালি কি হয়? তার স্পিড চেঞ্জ হয়। দেখছিলাম আমরা প্রথম কেসে, যদি অবজেক্টটা মোশনে যায় তার কি হয়? স্পিড চেঞ্জ হয়। মানে স্পিড চেঞ্জ হলে তার বেসিক্যালি কি হয়? মোমেন্টাম চেঞ্জ হয়। ক্লিয়ার আমার কথা? অ্যান্ড ফোর্স মানেই নিউটন বলছে যে ফোর্স হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম। ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য চেঞ্জ অফ মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম। ওকে, এটাকে যদি আমরা ক্যালকুলাসের ভাষায় লিখি, ক্যালকুলাস তোমরা বুঝো না, বাস একটু লিখলাম, এফ প্রপোর্শনাল টু হচ্ছে ডি ডি টি অফ পি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ভাষা, আমরা এটা ইউজ করব না। আমরা তোমাদের যেহেতু ক্যালকুলাসটা নাই, আমরা ক্যালকুলাসটা ইউজ করব না। আমরা ক্যালকুলাস ছাড়া নর্মালি বোঝার চেষ্টা করব, যদি ক্যালকুলাস ছাড়া বোঝাটা খুবই টাফ, বাট আমরা চেষ্টা করব। ঠিক আছে, আমরা কি করব? একটু বোঝার চেষ্টা করব। খেয়াল করো, আবার বলি ক্যালকুলাস ছাড়া বোঝাটা টাফ, এটা ক্যালকুলাস ছাড়া বোঝা আসলে সঠিক ওয়ে না, তবু আমরা একটু ট্রাই করি, যেহেতু তোমাদের বইয়ে ক্যালকুলাসটা নাই। ধরো আমি এখানে একটা স্ট্রেট লাইন নিলাম, ওকে, এখানে একটা অবজেক্ট নিলাম, ওকে, এই অবজেক্টের ম্যাস হচ্ছে এম অ্যান্ড ইনিশিয়াল স্পিড হচ্ছে ইউ। ওকে, আমি এই অবজেক্টের উপরে এখানে কি দিলাম? তো ফোর্স দিলে অবজেক্টটা কি হবে? মোশনে যাবে। তো ধরো টি টাইম পরে, আমি যেই মোমেন্টে ফোর্স দিয়েছি তার টি সময় পরে আমি অ্যানালাইসিস করতেছি, তখন আমি অবজেক্টটাকে পাইলাম হচ্ছে এই পজিশনে, এই পজিশনে তার ম্যাস এমই আছে, বাট স্পিডটা হয়ে গেছে কত? জি, বড় হয় নাই, আমি আঁকতে ভুল করছি, বড় তো হবে না জীবনে, তার ভর তো আর চেঞ্জ হচ্ছে না, তাই না? মানে তুই দৌড়াচ্ছিস, তোর ভর চেঞ্জ হয়ে গেছে, এরকম তো পসিবলই না। হ্যাঁ না, আরে গাধা, তুই তো গাধা, তুই তো গাধা, তাও তো চেঞ্জ হয় না, এত বেশি চেঞ্জ হবে না তো। ওকে, খেয়াল কর, তো এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে কি ভি। এখন একটু বোঝার চেষ্টা করো, ইনিশিয়াল মোমেন্টামটা তাহলে কত ছিল? যে এখানে আমি যদি ইনিশিয়াল মোমেন্টাম পি আই চিন্তা করি, এই ইনিশিয়াল মোমেন্টামটা কত ছিল?
আই পি আই, আই মানে ইনিশিয়াল, পাই না আই মানে ইনিশিয়াল বললাম, পি ইনিশিয়াল। এখন ঠিক আছে? হ্যাঁ, তো তার ইনিশিয়াল মোমেন্টামটা কত? এই কথা, তার ম্যাস ছিল, তার ভেলোসিটিও ছিল। ভেলোসিটি আমি ধরছি ইউ, জিরো না? অলওয়েজ ইউ জিরো? এই গাধা, ইউ কি জিরো অলওয়েজ? আমি একটা বুলেট থেকে গুলি ছুড়লাম, তো বুলেটের ইনিশিয়াল ভেলোসিটি কি জিরো? যখন বের হয়ে গেছে তখন কি ভেলোসিটি জিরো? না, ওইটা তো রেস্টে, না। এই অবজেক্টটা, শোন, এই অবজেক্টটার ধরে নিলাম ইনিশিয়াল একটা স্পিড ছিল, আমি ধরে নিচ্ছি এটা একটা স্পিড কি ছিল। আমি এখানে যখন অ্যানালাইসিস করতেছি ওই মোমেন্টে তার একটা স্পিড ছিল। ক্লিয়ার? ধরো যে বাইসাইকেলটা চলতেছে 6 ms/s পৌঁছাইছে, আমি ওই মোমেন্টটা থেকে অ্যানালাইসিস করতেছি, তাহলে ওইটা আমার ক্ষেত্রে কি ইনিশিয়াল স্টেজ। ক্লিয়ার? তো ওই পজিশনে তার একটা স্পিড ছিল, ওটা ছিল কি এম ইউ, মানে ইউ ছিল স্পিডটা, তাহলে তার মোমেন্টামটা কত হবে? এম ইন্টু ইউ। এতটুকু ক্লিয়ার? তার ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে এম ইন্টু ইউ। এখান থেকে এখানে যদি টি টাইম পরে লাগছে, হ্যাঁ, টি টাইম আফটার টি টাইম, ওকে। এখন এই পজিশনে যে মোমেন্টামটা পাবো এটা হচ্ছে কি পি ফাইনাল। এই ফাইনাল মোমেন্টামটা তাহলে কত হচ্ছে দেখো তো? এম ইন্টু কি ভি না? এম ইন্টু ভি। ক্লিয়ার আমার কথা? তাহলে ইনিশিয়াল মোমেন্টাম ছিল, ফাইনাল মোমেন্টাম পাইলাম। এখন এই যে মোমেন্টামটা চেঞ্জ হলো কার কারণে? আমি এই ফোর্সটা দেওয়ার কারণেই না? বুঝছি না, বুঝি নাই? ক্লিয়ার না ঝামেলা? ক্লিয়ার? এখন নিউটন যেটা বলছে, নিউটন বলছে এফ প্রপোর্শনাল টু চেঞ্জ অফ মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম। সে বলছে চেঞ্জ অফ মোমেন্টাম, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু কি? উইথ রেসপেক্ট টু টাইম। সো আমি এটাকে এভাবে বলতে পারি এফ প্রপোর্শনাল টু, ক্যালকুলাসের ভাষা ছাড়া যদি বলি তাহলে আসবে ডেল পি আপন ডেল টি, তাই না? চেঞ্জ, ডেল পি মানে চেঞ্জ। ধর একটা অবজেক্টের ভেলোসিটি খেয়াল কর, ইনিশিয়ালি ছিল 2 ms/s, হ্যাঁ, কিছুক্ষণ পরে ভেলোসিটি পাইলি তোর 4 ms/s, তাহলে ভেলোসিটি চেঞ্জ কত? এটাকে আমরা ডেল ভি বলি। বোঝা গেছে নাকি বুঝি নাই? কি ভেলোসিটির চেঞ্জ, টাইমের স্পিডের চেঞ্জ চিন্তা করলে অ্যাক্সিলারেশন হবে সময়ের সাথে। আমি জাস্ট নর্মালি চিন্তা করলাম, এখানে একটা অ্যাক্সিলারেশন আছে, অবশ্যই অ্যাক্সিলারেশন আছে। এই যে V1 থেকে V2 হয়েছে, স্পিড বাড়ছে, স্পিড বাড়লে কি আছে? একটা অ্যাক্সিলারেশন আছে না? অবশ্যই আছে। আমি অ্যাক্সিলারেশনের কথা বলতেছি না, আমি জাস্ট চেঞ্জ অফ ভেলোসিটির কথা বলতেছি। তাহলে এটাকে আমরা ডেল ভি বলি। ভেলোসিটি কতটুকু চেঞ্জ হচ্ছে ওটাকে ডেল ভি বলতেছি। তাহলে মোমেন্টাম কতটুকু চেঞ্জ হচ্ছে ওটাকে বললাম ডেল পি, চেঞ্জ অফ মোমেন্টাম। আর ডেল টি মানে কি? টাইমের রেসপেক্টে কতটুকু চেঞ্জ হয়েছে। মানে ধর এখানে টি ইকুয়ালস টু কত ছিল? 0, এখানে টি ইকুয়ালস টু কত? টি, তাহলে ডেল টি কত? ডেল টি কত এখানে? টি। আমি চিন্তা করলাম একটা অবজেক্টের, আমি যখন চিন্তা করতেছি টি ইকুয়ালস টু 10 সেকেন্ড থেকে আমি টি ইকুয়ালস টু 25 সেকেন্ড পর্যন্ত চিন্তা করতেছি। ক্লিয়ার আমার কথা? তাহলে এখানে ডেল টি কত? 15। বোঝা গেছে আমার কথা নাকি বুঝো নাই? ক্লিয়ার না ঝামেলা? তাহলে নিউটন যে কথাটা বলছে, নিউটন বলছে এখানে ছিল কি পি ফাইনাল ছিল, তাই না? এমভি। নিউটন বলছে এফ ইজ প্রপোর্শনাল টু এই যে চেঞ্জ অফ মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাথে সাথে মোমেন্টাম চেঞ্জের যে রেটটা ওইটাই হচ্ছে কি ফোর্সের প্রপোর্শনাল। ক্লিয়ার আমার কথা? তাহলে এটাকে যদি আমরা একটু লেখার চেষ্টা করি, এফ প্রপোর্শনালটা থাকুক, একটু পরে তুলবো। এখানে ডেল পি কত? পি ফাইনাল মাইনাস কি পি ইনিশিয়াল না? তার ফাইনাল মোমেন্টাম মাইনাস কি ইনিশিয়াল মোমেন্টাম, ওইটাই তার মোমেন্টামের চেঞ্জ। তাহলে হচ্ছে এখানে আমরা লিখবো পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। এখানে অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি, তো এখানে যেটা করতেছি এটা ভেক্টর দিয়েই করবো আমরা ম্যাথ করলে বুঝবা। ডেল টি কত এখানে? টি, আর এখানে ছিল টি ইকুয়ালস টু 0, তাহলে কত? টি হবে। ক্লিয়ার আমার কথা? তারপরে একটু বোঝার চেষ্টা করো, এফ প্রপোর্শনাল, এই সাইনটা তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আনা লাগে কি লাগে না? নিয়ে আসলাম কে, নিউটনের কাজে ছিল এই কে এর ভ্যালুটা বের করা, ওইটা বের করছে সে 1, দেখবো আমরা সামনে। ইনটু এমএফ কত ছিল, মানে পিএফ কত ছিল? কোনটা? এই প্রপোর্শনাল সাইন তুলতে গেলে ম্যাথমেটিক্সে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয় না? সমান দিয়ে ওই কনস্ট্যান্টটাই নিয়ে আসছি, বুঝছো? ক্লিয়ার? ওকে। এখন দেখো পি এফটা কি ছিল? এমভি ছিল, তাহলে এমভি মাইনাস পি আইটা কি ছিল? এমইউ বাই কি টি। সো বেসিক্যালি তার পরের লাইনটা কি থাকে, আমি একটু অন্য কালার ইউজ করি, কে কে রাখলাম ইনটু, এখানে দেখো এম কমন নিলে কি থাকে? ভি মাইনাস ইউ আপন কি, তাহলে
তার পরের লাইনে কি থাকে এফ সমান কে ইন্টু এম। একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও, এখানে এই যে পোর্শনটুকু ভি মাইনাস ইউ বাই টি, এটা আগের মোশনের চ্যাপ্টারে দেখছিলাম, ওইটাই কি টাইমের রেসপেক্টে ভেলোসিটির চেঞ্জ, ওইটাই কি অ্যাক্সিলারেশন না? ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? এখন তোমাদের বই দেখবা যে আমরা এই যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট যেটা, ওইটার ভ্যালু বের করছে কত? 1, বেসিক্যালি বের করছে কত? 1। সো আমরা হ্যাঁ, সো আমরা কেটাকে যদি 1 কনসিডার করি, বইয়ে দেয়া আছে কেন 1 কনসিডার করছে, সো এফ ইকুয়ালস টু কি হবে তাইলে? দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ নিউটনস সেকেন্ড ল। তাহলে আমরা এটা নিয়েই কাজ করব, এটা নিয়ে কাজ করব। যদিও আমরা যে অ্যাপ্রোচে করছি, অ্যাকচুয়াল অ্যাপ্রোচটা হচ্ছে ক্যালকুলাসে সাহায্য করতে হয়। আমরা ক্যালকুলাসে সাহায্য করি না, কারণ ক্যালকুলাস তোমরা বুঝবে না, তোমাদের নাই। বলো কের ভ্যালু 1 কেন? খেয়াল কর, নিউটন অ্যাপ্লাই করে দেখছে এক্সপেরিমেন্টালি যে আমি যদি একটা অবজেক্টের উপরে, খেয়াল কর, একটা অবজেক্টের উপরে যদি আমি এক্ষেত্রে 1 নিউটন ফোর্স দেই, অবজেক্টের ম্যাসটাকে যদি 1 রাখি, হ্যাঁ, তাহলে অ্যাক্সিলারেশনও কত হয়? 1 হয়। আমি যদি একটা অবজেক্টের উপরে 2 নিউটন ফোর্স দেই, অবজেক্টের ম্যাস ধরলাম 2 এখন করলাম, বা অবজেক্টের ম্যাস 1ই রাখলাম, তখন অ্যাক্সিলারেশন কত হচ্ছে দেখা গেছে? 2 হচ্ছে। বুঝা গেছে আমার কথা নাকি বুঝো নাই? তাহলে কে ইকুয়ালস টু, আমি যদি কে এর মানটা যদি এখানে বের করতে চাই, কে ইকুয়ালস টু কি দাঁড়ায়? এফ বাই এম এ না? ওকে, তো নিউটনস বিভিন্ন ভ্যালু বসাইছে। ফোর্সের একটা ভ্যালু তুমি বসাও, ম্যাসটাকে ধরো 1 কেজি রাখো, ফোর্সটার ভ্যালু তুমি কি চেঞ্জ করো, ধরো 1 নিউটন বসাইছো, দেখা গেছে কি এখানে যে এই যে রেশিওটা মানে অ্যাক্সিলারেশন যেটা, ওইটাও কি পাওয়া গেছে? 1 পাওয়া গেছে। অ্যাক্সিলারেশন যেটা, ওইটা কি পাওয়া গেছে? 1। তুমি যদি অবজেক্টে 2 নিউটন রাখো, তাহলে এখান থেকে যদি অ্যাক্সিলারেশনটা রাখি, এটা হবে এফ বাই কে এম না? তো তুমি যদি এটাকে এফ যদি 2 নিউটন বসাও, ম্যাস যদি থাকে কত? 1 কেজি, দেখা গেছে অ্যাক্সিলারেশনও কত হয়? 2 ms ইনভার্স 2 হয়। তার মানে সবসময় দেখা গেছে কে এর ভ্যালুটা বেসিক্যালি কত হচ্ছে? 1 হচ্ছে। কে এর ভ্যালুটা কত হচ্ছে? 1 হচ্ছে। বুঝা গেছে আমার কথা নাকি বুঝো নাই? ক্লিয়ার? এটা এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে আর কি। ওকে, তাহলে ভাই আমরা হচ্ছে পরীক্ষার হলের মধ্যে আমরা কি ইউজ এফ ইকুয়ালস টু এম এ ইউজ করবা, বুঝছো? আমরা ইউজ করবো কোনটা? এফ ইকুয়ালস টু এম এ। দিস ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন। যদিও অ্যাকচুয়াল অ্যাপ্রোচটা হচ্ছে ক্যালকুলাসের সাহায্যে করা। বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ বলো বলো। এফ প্রপোর্শনাল এম এও তো লিখতে পারি, সেমই তো আসে। এফ প্রপোর্শনাল এম। এখন প্রপোর্শনাল জিনিসটা দিয়ে কি বোঝায়? এইটা বাড়লে ওইটা বাড়ে, এইটা কমলে এইটা কমে। অ্যাকচুয়াল ভ্যালু তো বোঝায় না। বুঝে নেই আমার কথা? প্রপোর্শনাল দ্বারা কি বোঝায়? এইটা এটার এত গুণ, এটা যদি এত গুণ বাড়ে ওইটা এত গুণ বাড়বে, বা এটা এত গুণ কমলে এটাও এত গুণ কমবে, তাই না? তাহলে অ্যাকচুয়াল লাইনটা কোনটা? যখন ইকুয়াল দেয়া থাকে। বোঝা গেছে না? এই বোঝা নাই? তো আমরা এটা ইউজ করবো, এফ ইকুয়ালস টু কি এম এ। ওকে, সো এফ ইকুয়ালস টু কি এম এ, এটা দিয়ে আমরা ম্যাথ করব। এখন এটার ইম্প্যাক্টটা কোথায়, বা এফ ইকুয়ালস টু এম এ দিয়ে আমরা কখন বুঝবো যে কখন ম্যাথ করা লাগবে? বেসিক্যালি খেয়াল করবা, যখন কোনো একটা অবজেক্টের উপরে তুমি ফোর্স দিবা, অবজেক্টের কি হবে? অ্যাক্সিলারেশন থাকবে। আবার বলি, কোনো একটা অবজেক্টের উপরে তুমি যখন ফোর্স দিবা, অবজেক্টের কি হবে? অ্যাক্সিলারেশন হবে। এই যে এফ ইকুয়ালস টু এম এ দ্বারা এটাই বোঝাচ্ছে না? একটা অবজেক্টের উপরে আমি ফোর্স দিব, তার কি হবে? অ্যাক্সিলারেশন হবে। একটা অবজেক্টের উপরে ফোর্স দিব, তার কি হবে? অ্যাক্সিলারেশন হবে। এই যে ফোর্সের ইউনিট যেটা, ওইটা নিউটনের নামে আমরা ফোর্সের ইউনিটটা করা হয়েছে এফ, ইউনিট অফ এফ, ওইটাকে নিউটন বলে। ইউনিট অফ এফ ইজ নিউটন। আমরা পরীক্ষায় এটাকে এভাবে লিখি এন। ঠিক আছে? তার মানে তোমাকে কেউ যদি বলে 10 নিউটন ফোর্স দ্বারা তুমি কি বুঝাও, তো আমরা বলবো যদি একটা অবজেক্টের ম্যাস হয় 1 কেজি, হ্যাঁ, তাহলে তার অ্যাক্সিলারেশন কত হবে? 10 ms ইনভার্স 2। তাহলেই তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? 10 নিউটন ফোর্স বোঝাচ্ছে। অথবা আরেকটা হইতে পারে না, অবজেক্টের ম্যাস হচ্ছে 10 কেজি, আমি যদি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে তার অ্যাক্সিলারেশন কত হবে? 1 ms ইনভার্স 2। ক্লিয়ার আমার কথা? বুঝছি না বুঝি নাই? ওকে, এখন একটা স্পেশাল কাইন্ড অফ ফোর্স আছে তোমাদের বইয়ে, ওইটা একটু জেনে নিব। লেখো ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স। এই একটু এসিটা ছাড়তেছি গরমে, আমি লাইটের নিচে না, দাঁড়া বেশি না।
এটা ছাড়ে না ওকে ইম্পালসিভ শোনো চেঞ্জ করছে ইম্পালসিভ ফোর্স ওকে তো এটাও ওয়ান কাইন্ড অফ ফোর্স আলাদা প্রপার্টি কি আলাদা খেয়াল কর আলাদা প্রপার্টি কীরকম ধর এই যে অবজেক্টটা হ্যাঁ এটাকে আমি একটা পাথর চিন্তা করলাম এটা যদি পাথর হইতো এটা ওয়েট কত হইতো 100 কেজি বেসিক্যালি মিনিমাম তো এটা 60-70 কেজি হইতো তাই না আচ্ছা ধর 60 কেজি তো এই পাথরটাকে এখানে রাখলাম এই পাথরটা এখান থেকে তুলে ওই রুমে নিয়ে যাব আবার বলি এই পাথরটা এখান থেকে তুলে ওই রুমে নিয়ে যাব তো এক্ষেত্রে আমার ফোর্স বেশি দিতে হবে নাকি কম দিতে হবে অনেক বেশি লাগবে আবার এই রুম থেকে ওই রুমে নিয়ে যেতে পারলে আমি কি দৌড়ায় চলে যেতে পারবো নাকি আস্তে আস্তে যেতে হবে তাহলে কন্টাক্ট টাইমটা এখানে কি হচ্ছে অনেক বেশি হচ্ছে একটা অনেক বড় অবজেক্টকে তুলে ওই রুমে নিয়ে যাচ্ছি এক্ষেত্রে টাইমটাও বেশি লাগতেছে ফোর্সের অ্যামাউন্টও বেশি দিতে হচ্ছে আবার খেয়াল কর ক্রিকেট খেলো না সবাই তো যখন একজন বোলার বল করে ব্যাটসম্যান যখন বাউন্ডারি মারে বল এবং ব্যাটের কন্টাক্ট টাইমটা অনেক বেশি তাই তো কন্টাক্ট টাইম অনেক বেশি বল ব্যাটের সাথে 50 সেকেন্ড লেগে থাকে টাচ লাগার সাথে সাথে চলে যায় আবার বাউন্ডারি মারতে গেলে ফোর্স কি বেশি দিতে হয় নাকি কম দিতে হয় তাহলে আরে বুঝ ফোর্স আমি ধর আমি হচ্ছে ম্যাক্সিমাম মারতে যাচ্ছি মানে 6 মারতে যাচ্ছি হ্যাঁ ওভার দ্য গ্রাউন্ড তাহলে ওভার দ্য গ্রাউন্ড যদি মারতে চাই আমার ফোর্সটাও কি লাগবে বেশিই লাগবে বলের রেসপেক্টে তো বেশি লাগবে তাহলে এক্ষেত্রেও দেখ আমার ফোর্সটা বেশিই লাগতেছে বাট কন্টাক্ট টাইম বল এবং ব্যাটের কন্টাক্ট টাইমটা খুব বেশি নাকি খুব কম তাহলে যখন কোনো একটা অবজেক্টের উপরে হিউজ অ্যামাউন্টের ফোর্স কাজ করে কন্টাক্ট টাইমটা খুবই কম থাকে মানে অতি অল্প সময়ে খুবই কম সময়ে কোনো একটা অবজেক্টের উপরে যখন হিউজ অ্যামাউন্টের ফোর্স কাজ করে ওই ফোর্সটাকে বলা হয় কি ইম্পালসিভ ফোর্স বোঝা গেছে নাকি বোঝা নাই ক্লিয়ার না ঝামেলা ক্লিয়ার মানে ভাই কোন কিছুর উপর লাইক এক্সট্রা ফোর্স না ওইটাও এক ধরনের ফোর্স বাট এটা আলাদা এটাকে ক্লাসিফিকেশন করছে জাস্ট কন্টাক্ট টাইমের রেসপেক্টে যে কন্টাক্ট টাইমটা খুবই কম যদি হয় না বেশি ফোর্স হইলে যে কন্টাক্ট টাইম কম হবে তা তো না এই যে আমি তো তোরা দেখাইলাম এই অবজেক্টটাকে তুলে ওইখানে নিচ্ছি বেশি ফোর্স লাগতেছে কন্টাক্ট টাইম কি কম হয়ে গেছে অটোমেটিক্যালি না আমি বললাম যখন এটা হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ফোর্স যখন কন্টাক্ট টাইম খুবই কম বাট ফোর্সটা বেশি থাকে তখন এটাকে আমরা বলবো কি ইম্পালসিভ ফোর্স ক্লিয়ার আমার কথা বোঝা গেছে নাকি বুঝে নাই ক্লিয়ার তুমি যেমন হচ্ছে কীরকম আরেকটা এক্সাম্পল দাও যেমন তোর গালে ঠাস করে একটা থাপ্পড় দিলাম আমার হাত আর তোর গাল লেগে আছে হাত তোর গালের সাথে না হাত আর গালের কন্ট্যাক্ট টাইম কম বাট তোর জোরে থাপ্পড় দিলাম ফোর্সটা কিন্তু অনেক বেশি তাই না তাহলে এটা হচ্ছে কি ইম্পালসিভ ফোর্স ক্লিয়ার এখন এই ইম্পালসিভ ফোর্সের ইফেক্টটা বোঝার জন্য আরেকটা টার্ম লাগে ওইটাকে বলা হয় ইম্পালস অফ ফোর্স আমরা এখন শিখবো ইম্পালস অফ ফোর্স ইম্পালস অফ ফোর্স বইয়ে দেখবা কিন্তু কেউ যদি দেয়ালে একটা ঘুষি দিয়ে লাগায় রাখে তাহলে তো কন্টাক্ট কি দেয়ালে তুই যদি মাইক্রোস্কোপ বা অনেক ভালো অনুবীক্ষণ যন্ত্র বা যাই কিছু বলস না কেন এটা দিয়ে যদি দেখোস তোর হাত এবং দেয়ালে যখন বাড়ি দিছিস কিছু হইলো গ্যাপ সৃষ্টি হয়েছে গ্যাপ সৃষ্টি হবে না সৃষ্টি হবে না একটা গ্যাপ তো থাকবে স্বাভাবিক না লেগে থাকবে না যতই তুই লাগাইতে দেখবি কিছু হইলো সে রিবাউন্ড করতেছে আসতে তাহলে ফোর্সের ভ্যালু কম বেটা ইম্পালসিভ ফোর্সের ক্রাইটেরিয়া কি ছিল ফোর্স বেশি হবে টাইমটা থাকবে কম কি এটা বেশি ফোর্স দিতে পারবি না তো এটা তো ইম্পালসিভ ফোর্স হবে না তখন তো এটা ইম্পালসিভ ফোর্স হবে না ইম্পালসিভ ফোর্সের ক্রাইটেরিয়া হচ্ছে কন্টাক্ট টাইম খুবই কম থাকবে অ্যামাউন্ট অফ ফোর্স অনেক বেশি হবে এখন আমরা যেটা পড়বো ইম্পালস অফ ফোর্স বইয়ের লেখা আছে একটু দেখে নিবা বইয়ে ইম্পালস অফ ফোর্সের ডেফিনেশনটাই দিছে এটাকে প্রকাশ করে যে দ্বারা কি দ্বারা যে দ্বারা এই কথা না ইম্পালস অফ ফোর্সের ডেফিনেশনই বলছে এরকম যে অ্যাপ্লাইড ফোর্স ইনটু কন্টাক্ট টাইম কোন একটা অবজেক্টের উপরে অ্যাপ্লাইড ফোর্স ইনটু কন্টাক্ট টাইম এটাকেই বলে কি ইম্পালস অফ ফোর্স ইম্পালস অফ ফোর্স এই যে এফ আর টি এটা মাল্টিপ্লিকেশন করলে স্কেলার পাবো নাকি ভেক্টর পাবো ফোর্স কি ছিল আবারও বলি ফোর্স কি ছিল এখানে একটা কথা বলতে ভুলে গেছি যে একটা অবজেক্টের মোমেন্টাম তো চেঞ্জ হচ্ছে কোন দিকে চেঞ্জ হবে মোমেন্টাম স্কেলার না ভেক্টর
ভেক্টর কোন দিকে চেঞ্জ হবে, আমি যেদিকে ফোর্স দিব মোমেন্টামটাও ওই দিকে চেঞ্জ হবে। ক্লিয়ার আমার কথা? জীবনে কি এরকম হয়েছে একটা ফুটবলকে তুই লাথি দিছিস এইদিকে, ফুটবলটা এইদিকে গেছে? জীবনে হয়েছে? ধর তুই সিঙ্গেল প্লেয়ার, তুই ফুটবলটাকে লাথি দিলি সামনে, ওইটা পিছনে গেছে, পসিবল? জীবনে পসিবল না। তুই যেদিকে ফোর্স দিবি মোমেন্টামের চেঞ্জটাও ওই দিকেই হবে। ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? ওকে, তাহলে এই যে বল, বাতাসের কি রিঅ্যাকশন ফোর্স নেই? ওইটা খুবই কম। বাতাস বাধা দেয় না? দেয় তো, বাতাস বাধা দেয়, ওটা খুবই কম। এখন তোমার যদি স্পিড বেশি হয়, বাতাসের যে বাধাটা ওইটাকে আমরা ফ্লুইড মেকানিক্সের ভাষায় বলি ড্রেগ ফোর্স। কি বলি? ড্রেগ ফোর্স। ওইটা তুমি ইন ফিউচার পড়বা যদি তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যাও কখনো, ফ্লুইড মেকানিক্স টেকনিক্স পড়ো, তাহলে এখানে দেখবা বাতাসের যে বাধাদানকারী ফোর্সটা ওইটাকে বলে ড্রেগ ফোর্স। ওইটা আবার ডিপেন্ড করে হচ্ছে অবজেক্টের শেপের উপর, অবজেক্টের স্পিডের উপরে, অবজেক্টের ক্রস সেকশনাল এরিয়ার উপরে। বোঝা গেছে আমার কথা? তুমি ইউটিউবে একটা ভিডিও আছে তাহলে দেখতে পারবা, এই যারা বাইসাইক্লিং করে, সাইক্লিং রেস করে, দেখবা ওরা যখন সাইক্লিং রেস করে ওরা ওদের বডিটাকে গুটায় নেয়, বুঝো না? মেলায় রাখে না এরকম করে বুক চ্যাপটা করে আমি দৌড় খেলবো না, গুটায় নেয়। বুঝা গেছে? এবং এরকম একটা রেস দেখবা সবাই গুটায় নিচ্ছে, একজন লোক কী করলো, যখন গুটানো অবস্থায় সে তার দুই পাও তুলে সোজা হয়ে গেল এবং হরাইজন্টাল হয়ে গেল, দেখা গেছে তার স্পিড অনেক বেশি গেছে, সে সামনে চলে গেছে। বোঝা গেছে আমার কথা না বোঝা নাই? এটা হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া সে কী করছে, কমায় ফেলছে। ওইটাকে বলে ড্রেগ ফোর্স। ওইটা ডিপেন্ড করে স্পিড, অবজেক্টের স্পিডের উপরে। যেমন খেয়াল কর, এই প্লেন আকাশে উঠতেছে, সে কি হচ্ছে একটা যে এয়ারের বাধা পাচ্ছে না? অবশ্যই বাধা পাচ্ছে। তো এয়ারের বাধা যেটা, তার স্পিড যত বেশি হবে এয়ারের বাধা তত কী হবে, বেশি হবে। এবং একটা স্পেসিফিক শেপ, এক একটা শেপ যদি খেয়াল কর, ড্রেগ ফোর্সের ইকুয়েশন তুই যখন দেখবি, ওখানে দেখবি একটা শেপ ফ্যাক্টর নামে একটা টার্ম আছে, ওইটা অবজেক্টের শেপের উপর ডিপেন্ড করে। অবজেক্টের এক এক রকম শেপ হইলে ড্রেগ ফোর্স কী হবে, এক এক রকম হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি এরকম করে দাঁড়ায় আছি, হ্যাঁ, দেখতো আমার ক্রস সেকশনাল এরিয়াটা বড় না, এদিক থেকে বাতাস, সব দিক থেকে বাতাস আমাকে বাধা দিবে। বাট আমি কি করলাম, এরকম করে হাত সামনে দিয়ে পা দুইটা পিছন দিয়ে দাঁড়ায় থাকলাম, তাহলে আমাকে বাতাস বাধা দিচ্ছে জাস্ট কোন দিক থেকে, সামনে থেকে বাধা দিচ্ছে জাস্ট আমার এখান থেকে এই বরাবর, তাই না? তখন আমার ক্রস সেকশনাল এরিয়া কমে গেল না? বোঝা গেছে না? এই বোঝা নাই? মানে ফর এক্সাম্পল খেয়াল কর, একটা অবজেক্ট এইভাবে যাচ্ছে, তাহলে বাতাস যদি বাধা দেয় তারা এখানে বাধা দিচ্ছে, এখানে বাধা দিচ্ছে, এখানে বাধা দিচ্ছে, এখানে এই সব জায়গায় বাধা দিচ্ছে না? তাহলে সে বাধা বেশি ফিল করবে না? একটা অবজেক্ট এদিকে যাচ্ছে, সামনে থেকে বাতাস আসতেছে, বাতাস জাস্ট এই জায়গাগুলোতে বাধা দিবে না? তাহলে বাধা দেওয়ার অ্যামাউন্ট কি হয়ে যাবে? এমনি এই কারণে অনেক বুঝছো না বুঝো নাই? তো এটা অবজেক্টের শেপের উপরে ডিপেন্ড করে। ওইটা হচ্ছে কি বললাম, ড্রেগ ফোর্স। এটা পরে পড়বো। তো এফ ইকুয়ালস টু ফিউচারে পড়বা, এখানে পড়ার কোনো কথা না। এফ ইকুয়ালস টু কি, এম এ। এই যে ফোর্স, ওইটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি না? কারণ অ্যাক্সিলারেশন একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ফোর্সটা যেদিকে তুমি অ্যাপ্লাই করবা অ্যাক্সিলারেশন ওই দিকে যাবে। বোঝা গেছে নাকি বোঝা নাই? অবজেক্টের মোমেন্টামের চেঞ্জ ওই দিকে ঘটবে। ক্লিয়ার? এটা জাস্ট মনে রাখো। মাত্র শুরু বেটা, গাধা, মনে হচ্ছে যে আপনি শেষ হয়ে গেছে এত কিছু বললেন। মাত্র শুরু হইলো। এখন দেখ, এই ইম্পালস অফ ফোর্স, এটা স্কেলার না ভেক্টর? ভেক্টর। কারণ কি, ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তার সাথে স্কেলার মাল্টিপ্লাই করতেছি, সেটা কি হবে, একটা ভেক্টর। তাহলে আমি যদি ভেক্টরের ওয়েতে যদি লিখতে চাই তাহলে লিখতে পারি এরকম, জে ভেক্টর ইকুয়ালস টু এফ ভেক্টর ইন্টু টি ভেক্টর। এটা তোমরা জানো, যেহেতু তোমরা চ্যাপ্টার 2 করে আসছো, যে ভেক্টর তোমার হচ্ছে কোয়ান্টিটিগুলোকে উপরে একটা কি দিতে হয়, এরো চিহ্ন দিতে হয়। তাহলে আমরা ভেক্টর দিয়ে ম্যাথ করব না, আমরা বেসিক্যালি হচ্ছে মানে ভেক্টর ওয়েতে ম্যাথ করব না, আমরা বেসিক্যালি হচ্ছে তার ম্যাগনিটিউড বের করবো, ডাইরেকশনটা বলবো। ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো এই যে এটা ইউনিট কি হবে বলতে পারবা? ফোর্স হচ্ছে নিউটন টাইম হচ্ছে সেকেন্ড। একটা ইউনিট নিউটন সেকেন্ড পাইলাম। আরেকটা এখন আমরা একটু অ্যানালাইসিস করব। ঠিক আছে, একটু অ্যানালাইসিস করি। খেয়াল করো, এফকে লেখা যায় এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, একটু আগেই দেখছি, ইন্টু কি, তাহলে এখানে কি থাকে, এম ভি মাইনাস এম ইউ। এটা মানে কি, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল না? তার মানে ইম্পালস অফ ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ, এটা এমসিকিউতে দেয় যে ইম্পালস অফ ফোর্স ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম। এটা এখন আমরা ম্যাথ করবো একটা।
তাহলে ইম্পালস অফ ফোর্স বের করতে বললে কি বের করবো? চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে ইম্পালস অফ ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই না? তাহলে এর ডাইরেকশন কোন দিকে? যেদিকে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে ওইদিকে, যেদিকে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে ওইদিকে না? ক্লিয়ার? তাহলে একটা মেথ করলে আমরা বুঝে যাবো ইম্পালস অফ ফোর্স কীভাবে বের করে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? ফাইনাল একটা মেথ করি, লাস্ট মেথ এটা। আজকে তো একটাই মেথ করাই, মানে একটা মেথ করাই নেই বেসিক্যালি, এইটাই লাস্ট মেথ। ধরো এখানে একটা দেয়াল আছে, হ্যাঁ, এখানে একটা অবজেক্ট নেই, ওকে, ধরো এটা একটা বল, ওকে, এটা একটা, এটার ওয়েট ধরো, সরি ওয়েট না, মেস ধরো 250 গ্রাম, হ্যাঁ, এই বলটা এইদিকে 4 ms ইনভার্স 1 স্পিডে যাচ্ছে, গিয়ে দেয়ালে ধাক্কা খাবে, ধাক্কা খাবে না? উল্টা দিকে সে ফিরে আসবে না? তাহলে সে এইদিকে 2 ms ইনভার্স 1 স্পিডে কী করলো? কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ইম্পালস অফ ফোর্স। এটাও কোয়েশ্চেন করলাম, ফাইন্ড দ্য ইম্পালস অফ ফোর্স। ক্লিয়ার? ফাইন্ড দ্য ইম্পালস অফ ফোর্স। এখন এটা কীভাবে বের করবো? খুবই সিম্পল, আমরা ভেলোসিটি ইউনিফর্ম না, কি, ভেলোসিটি ইউনিফর্ম। হ্যাঁ, এখানে কোনো অ্যাক্সিলারেশন নাই, এখানে হচ্ছে কনস্ট্যান্ট তোমার হচ্ছে ভেলোসিটি। তো খেয়াল করো, এখানে আমাকে বলছে ফাইন্ড দ্য ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্স বের করবো। একটু আগে দেখছি ইম্পালস অফ ফোর্স ইকুয়ালস টু হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম। ইম্পালস অফ ফোর্স ইকুয়ালস টু, তাহলে আমরা এখানে কাজ হচ্ছে মোমেন্টাম চেঞ্জ বের করা। ইনিশিয়াল মোমেন্টাম কত, ফাইনাল মোমেন্টাম কত বের করলেই আমার আনসার শেষ। বাট এখানে একটু ট্রিক্স আছে, ওইটা একটু দেখতে হবে। খেয়াল করো, তো আমরা এখানে শুরু করি। লেট ইউ যেটা, ওইটা কত? 4 ms ইনভার্স 1, তাই না? এম দেয়া আছে 250 গ্রাম, এটাকে আমরা লিখে দেবো 0.25 কেজি, এটা তো জানি। ওকে, এখন ভি কত হবে? ভি কত? 2 ms ইনভার্স 1। সবাই এগ্রি? না, -2, কারণ ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি না। আমি যখন এই দিকের ভেলোসিটিকে 4 ms ইনভার্স 1 ধরছি, এই দিকে ভেলোসিটি মানে এই ডাইরেকশনটা, তাহলে এই ডাইরেকশনটা আমি পজিটিভ ধরে নিছি। এম আই রাইট? ক্লিয়ার না ঝামেলা? তাহলে উল্টা দিকের যে ডাইরেকশনটা, ওটা অলওয়েজ কি হয়ে যাবে? এখন নেগেটিভ হয়ে যাবে না? বুঝো না আমার কথা? ক্লিয়ার? সবসময় এটা খেয়াল রাখবা, ভেলোসিটি দিয়ে যখনই মেথ করতে চাইবা, ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এন্ড মনে রাখবা, আমাদের এসএসসি লেভেলে যতগুলা মোশন হবে সবগুলো হবে অনলি এক্স অ্যাক্সিস বরাবর, কোনো 2 ডাইমেনশনাল মোশন নাই। অনলি এক্স অ্যাক্সিস বরাবর অথবা অনলি ওয়াই অ্যাক্সিস বরাবর, আমাদের কখনো কম্বাইন মোশন নাই, মানে 2 ডাইমেনশনাল মোশন নাই। তাহলে একটা ডাইরেকশন তুমি পজিটিভ যদি ধরে নাও ভেলোসিটির, 2 ডাইমেনশনাল মোশন বুঝো নাই? রিয়েল লাইফে কীরকম হয়? একটা ফুটবলকে তুমি লাথি দাও, ফুটবলটা এরকম হয় এখানে পড়ে না? বা তুমি একটা বলকে বাউন্ডারি মারো, সে এরকম হয়ে এখানে যায় না? এগুলো কি হচ্ছে 2 ডাইমেনশনাল। এক্স অ্যাক্সিস বরাবর তার মোশন আছে, ওয়াই অ্যাক্সিসও কি আছে? মোশন আছে, তাহলে এটা 2 ডাইমেনশনাল। বুঝছো? বাট আমরা যা চিন্তা করবো এসএসসি লেভেলে, আমরা চিন্তা করবো সবসময় একটা বলকে আমি লাথি দিলাম সে এই বরাবরই যাবে, একটা বলকে ছুঁড়ে মারলাম সে এই বরাবরই যাবে, কখনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আসবে না। এখন দেখো এখানে ইউ 4 ms ইনভার্স 1, মানে আমি এখান থেকে এই দিকের স্পিডটাকে 4 ms ইনভার্স 1 কে পজিটিভ ধরলাম ভেলোসিটিকে, তাহলে উল্টা দিকের ভেলোসিটি কি হবে? এটাই ছিল এই মেথড ট্রিক্স, আর কিছু না। ওকে, তাহলে এখানে আমরা আমাদের কাজ কি? ইনিশিয়াল মোমেন্টাম বের করা, ফাইনাল মোমেন্টাম বের করা, তাই না? তাহলে জে সমান হচ্ছে কি? আমরা জানি এম ভি মাইনাস কি ইউ, এটা তো দেখলাম। এম কত দেয়া? ভি কত? -2, সূত্রের মাইনাস, আর ইউ কত? 4। তাহলে কত আসে? এখানে থাকবে 0.25 ইন্টু -8, কত আসছে? সরি -6। হুম, 1.25 মেবি। হ্যাঁ, -1 পয়েন্ট কত? 5 কেজি ms ইনভার্স 1। তাহলে ইম্পালস অফ ফোর্সের ভ্যালু কত? এটা হচ্ছে তার ভ্যালু, মনে রাখবা।
এটা হচ্ছে তার ভ্যালু, কি করলাম, ওকে, এটা হচ্ছে তার ভ্যালু ম্যাগনিটিউড। ওকে, আচ্ছা আমাদের কয়টা ফর্মুলা মুখস্থ করতে হবে বা কয়টা মুখস্থ না, বুঝো যতগুলো লাগে বইয়ে যতগুলো আছে যেগুলো লেখাই দিব সবগুলো মনে রাখতে হবে। ওকে, এখন দেখো এই যে মাইনাস সাইন এটা দ্বারা কি বোঝায় ভাই, কেউ বলতে পারবা? মনে রাখবা ইম্পালস অফ ফোর্স এটা কি কোয়ান্টিটি, স্কেলার না ভেক্টর? ভেক্টরে কি থাকে, ম্যাগনিটিউড থাকে, ডাইরেকশন থাকে। এইটা দ্বারা তার ম্যাগনিটিউড বোঝাচ্ছে, এই মাইনাস দ্বারা তার কি বোঝাচ্ছে? অপোজিটের তার মানে হচ্ছে এক্ষেত্রে ইম্পালস অফ ফোর্সের ডাইরেকশন কোন দিকে, আমাদের ফাইনাল ভেলোসিটির দিকে। বোঝা গেছে না, এই বুঝো নাই? তাহলে অবজেক্টটা, এবং এটাই হয়, একটা অবজেক্টকে তুমি ধাক্কা দিছো মানে দেয়ালে মারছো, অবজেক্টটা আমার কাছে ব্যাক করবে না? তাহলে ইম্পালস অফ ফোর্সের তোমার ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে, আমার দিকে হচ্ছে। ক্লিয়ার আমার কথা? বোঝা গেছে না, বুঝো নাই? তাহলে এই মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, যে এক্ষেত্রে ইম্পালস অফ ফোর্সের ডাইরেকশন হচ্ছে টুয়ার্ডস ফাইনাল ভেলোসিটি। ক্লিয়ার? বুঝছি না, বুঝি নাই? পরীক্ষায় আসলে এভাবে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন ক্লিয়ারলি বলতে হবে, কারণ ইম্পালস অফ ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। আজকে এতটুকুই থাক, নেক্সট দিন বাকিটাকে শুরু করবো। ওকে।